নরকের জীবেরা তৃতীয় পর্ব। চেয়ারে জড়বস্তুর মতো বসে আছে বছর 29-এর একটা ছেলে। চুলগুলো এলোমেলো ধুলো মাখা, পরনে টি শার্টটার বিভিন্ন জায়গায় ছেঁড়া, হলুদ শার্টটায় মাটি লেগে ছোপ পড়ে গিয়েছে বিভিন্ন জায়গায়, কোনো এর বেশ কিছু জায়গা ছিঁড়ে গেছে। পরনে কালো ট্রাউজারটার নিচের অংশটা যেন কেউ নখের আঁচড়ে ছিঁড়ে দিয়েছে। পা থেকে গড়ানো রক্ত প্যান্টে লেগে কালচে হয়ে গিয়েছে। সে থম মেরে বসে আছে থানার চেয়ারে। দরজার বাইরে এক জোরে বুটের আওয়াজ এসে থামল, আর তারপরে একটা স্যালিউট ঠোকার শব্দ। দরজা দিয়ে একজন উকি মারল, ইশারায় জিজ্ঞেস করলো কনস্টেবলকে, কি অবস্থা? স্যার তখন থেকেই এভাবে বসে আছে, কোনো টু শব্দ অবধি নেই। বলে স্যার অর্থাৎ ইন্দ্রজিৎ বোস ঢুকলো সেই ঘরে। ডিএসপি ইন্দ্রজিৎ বোস, লম্বা রিজু চেহারা, চোখ দুটো বুদ্ধিময়। সুবর্ণরেখার কোলে ওই জঙ্গলে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে তার তদন্তে নেমেছে উনি। লাইফে অনেক বীভৎস মৃতদেহ, অনেক বীভৎস মৃত্যু পদ্ধতি উনি শুনেছেন, দেখেছেন, কিন্তু এমন নারকীয় দৃশ্য কখনোই নয়। এই কেসটা ওনার লাইফে একটা অন্যতম স্মরণীয় হয়ে থাকবে, সে বিষয়ে তিনি এখন থেকেই নিশ্চিত। সামনে চেয়ারে বসা ছেলেটির দিকে তিনি তাকালেন, দেখে নিজের সমবয়সী মনে হলো। উনি যে ঘরে ঢুকেছেন তা টের পেয়েও ছেলেটির মধ্যে কোনো রকম ভাবান্তর লক্ষ্য করা গেল না। যেমন জড়সড় হয়ে বসেছিল তেমনই বসে আছে। কি যেন নাম শুনেছিলাম? সৌরাঙ্ক, রাইট। ব্যারিটোন স্বরে প্রশ্ন করলেন সৌরাঙ্ককে। হাই সৌরাঙ্ক, আই থিঙ্ক নাও ইউ ফিল বেটার নাও। চোখের পাতায় কোনো রকম কাঁপন ধরা না পড়লেও চোখের মণিটা ওর দিকে উঠল, কিন্তু কোনো উত্তর এলো না। আপাতমস্ত ভালো করে সে সৌরাঙ্ককে লক্ষ্য করল। চোখ পড়ল টেবিলের ওপর ওর জন্য রাখা চাটাও পড়ে রয়েছে। সকালে জঙ্গলের বীভৎসতা দেখে ফেরার পর ইন্দ্রজিৎ থানায় ঢুকেই সবার আগে চোখ মুখে জল দিয়ে চা খেয়ে নার্ভটা থিতু করে তারপরে এ ঘরে ঢুকেছে। শুধু ও নয়, বাকি যারা ছিল তাদেরও ওই একই অবস্থা হয়েছিল। কিন্তু যাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলো সে কি না একভাবেই বসে রয়েছে। পাগল টাগল হলো নাকি? ও শুনেছে আকস্মিক ঘটনার অনেকের মানসিক ভারসাম্য নষ্ট হয়। ভ্রু কুঁচকে আরও একবার দেখল সৌরাঙ্ককে। পাগল হয়নি স্যার। হঠাৎ করে কথাটা বলায় চমকে ওঠে ইন্দ্রজিৎ। অত্যন্ত শান্ত কণ্ঠে কথাটা সৌরাঙ্ক বলল। কোনো এক অজ্ঞাত উপায় ইন্দ্রজিতের মনের কথাটা বুঝতে পেরেছে সে। আকস্মিক বিস্ময়টা কাটিয়ে ভ্রুতে আবার ভাঁজ পড়ল। চাটা খেলো না। আবার কোনো উত্তর নেই। স্থির পাথরের মূর্তি যেন। এবার একটু অস্বস্তি হচ্ছে ইন্দ্রের। কারোর সামনে যদি একটা জলজন্ত মানুষ শোপিসের মতো বসে থাকেন কেমন লাগবে? তাছাড়া আরও একটা কি যে অসংগঠিত ঠেকছে, যা ওর মধ্যেকার অস্বস্তিটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। কিন্তু ব্যাপারটা যে কি তা ধরতে পারছে না ও। যাই হোক, অত ভেবে কি কাজ? ঘটনার এই একমাত্র প্রত্যক্ষদর্শী, অনেকের মতে সাসপেক্টও। ফালতু কথায় চিন্তা না করে বরং জেরাটা শুরু করা যাক। টেবিলে রাখা জলের গ্লাসের ঢাকনাটা সরিয়ে তাতে এক চুমুক দিয়ে তারপর বলল, সৌরাঙ্ক, কাল রাতে কি হয়েছিল? কিছু মুহূর্ত শান্তভাবে কাটল। তারপর হঠাৎ প্রথমে হালকা একটা হাসির রেখা ফুটল সৌরাঙ্কের মুখে। তারপর মিনমিনে একটা হাসির রেশ ছড়িয়ে পড়ল গোটা ঘর জুড়ে। নিজের অজান্তে ইন্দ্রজিতের গাটা কাটা দিয়ে উঠল। নিজেকে তৎক্ষণাৎ সামলে নিয়ে গলাটা কড়া করে ও বলল, কাল রাতে নিশ্চয়ই কোনো কমেডি সিন ঘটেনি যে তুমি হাসছো? ইউ হ্যাভ এনি আইডিয়া? ঘটনা নিয়ে অলরেডি পুরো রাজ্য তোলপাড় হচ্ছে, আর তোমার হাসি পাচ্ছে? হাসির শব্দটা বন্ধ হলেও মুখে হাসিটা রয়েই গেল, কিন্তু টু শব্দ করল না। এবার ইন্দ্রের রাগ হচ্ছে। সৌরাঙ্কের হাসি মুখটা দেখে মনে মনে দাঁতে দাঁত পিষে বলল, ইচ্ছে করছে দাঁতটা ভেঙে দি শালার। ইয়ার্কি করছে নাকি অন্য কিছু? মুখেও কড়া কথা বলতে যাচ্ছিলই, তার আগেই মুখ খুলল সৌরাঙ্ক। স্যার, নরকে নারকীয় ঘটনা ঘটবে না তো কোথায় ঘটবে বলুন তো? ডিনার ততক্ষণে কমপ্লিট হয়ে গিয়েছিল। যে যার মতো বসে রয়েছে।
আমি ওই কুয়োটা নিয়ে 7-5 ভাবছি। মাধুকরী কংক্রিটের ঢিপের ওপর বসে কাঠ কাটছিল। রাতে বিভিন্ন তাঁবুর সামনে জ্বালিয়ে রাখা হয়েছে আগুন। এমনকি কে মাধুকরী? আরে মজুর। ইন্দ্রের কথার উত্তরটা দিয়ে সৌরাঙ্ক আবার বলতে শুরু করল। আমি অন্যমনস্কভাবে তা লক্ষ্য করছিলাম। হঠাৎ মনে হলো কুয়োর অন্ধকারের মধ্যে কি যেন একটা নড়ছে। ব্যাপারটা দৃষ্টিভ্রম নাকি সত্যি তা বোঝার জন্য এক দৃষ্টে তাকিয়ে রইলাম। কিছু সেকেন্ড কেটে গেল। ভেবে নিতে যাচ্ছি মনে মনে হয়তো ভ্রম। এমন সময় দেখি কুয়োর থেকে উঠে মাটির ওপর দিয়ে এগিয়ে আসছে একটা হাত। ওই আলো আধারিত বুঝতে পারলাম হাতটা কালো মিশমিশে, সরু সরু আঙুল, নখের দিকটা সুচালো ও বড়। হাতটা উঠে এসে খপ করে ধরল মাধুকরীর পা। আরও কিছু বোঝার আগে একটা হ্যাচকা টান। কিছু অবলম্বন খোঁজার সময় অবধি পেল না। মাধুকরী তলিয়ে গেল কুয়োতে। শুধু কুয়োর পড়ার আগে মাধুকরীর মুখে নির্গত আর্তনাদ অনুরণিত হতে লাগলো জঙ্গল জুড়ে। সকলে কুয়োর মুখে ছুটে গেলাম, কিন্তু অন্ধকার কুয়োর মধ্যে দিয়ে কিছু দেখতে পেলাম না আমরা। শুধু শোনা যাচ্ছিল রক্ত হিম করে দেওয়া মাধুকরীর চিৎকার। আমরা কি করব বুঝতে পারছিলাম না। সেই মুহূর্তে রফিকদা খেয়াল করতে গিয়ে দড়ি নিয়ে আসে। কুয়োতে দড়িটা ফেলে উপর দিয়ে চিৎকার করে, ভয় পাস না মাধুকরী, এই নে দড়ি ফেলেছি, ধর। বলে দড়িটা ফেললো বটে, কিন্তু বোঝা গেল না মাধুকরী আদেও কথাটা শুনতে পেল কি না, আর দড়িটা আদেও ও অবধি পৌঁছেছে কি না তা আমরা বুঝতে পারলাম না। একটা সময়ের পর মাধুকরীর চিৎকার থেমে গেল। শান্ত হয়ে গেল চারপাশটা আগের মতো। তারপর সৌরাঙ্ক থেমে যায়। ইন্দ্রজিতের জিজ্ঞাসা করলো, আবার যন্ত্রের মতো বলতে শুরু করলো। ঘটনাটি অভিজ্ঞাতে সকলেই ভয় পেয়ে যায়। কারুর চোখে আর ঘুম আসলো না। সকলে ভাবছিল যে মাধুকরী হয়তো পা ফসকে পড়ে গিয়েছে। একমাত্র আমিই জানতাম আসল সত্যিটা, কিন্তু বলিনি কাউকে। ওই ঘটনার পর কতটা সময় কেটে গিয়েছে কে জানে। হঠাৎ রঞ্জনকে দেখি হই হই করতে করতে ওর দিকে ছুটে যাচ্ছে। আমরা কেউ কিছুই বুঝতে পারিনি। রঞ্জন বলছে, ওই তো মাধুদা। বলতে বলতে এগিয়ে যাচ্ছে। ও যখন কুয়োর কাছে পৌঁছে গিয়েছে তখন আমার চোখ পড়ল, আর সাথে সাথে গা কাটা দিয়ে উঠল। ও কি? কোথায় মাধুকরী? ওটা তো সেই সরু নখওয়ালা কালো কালো হাত। আমি চেঁচিয়ে উঠলাম, যেও না রঞ্জন। শুনল না। এগিয়ে গিয়ে হাতটা নিজের হাতে তুলে নিতেই উত্তপ্ত লোহার মতো ওই হাতটা রঞ্জনের হাতে চেপে বসল, আর তারপরেই টেনে নিয়ে গেল অন্ধকার কুয়োর গভীরে। এবার আর আমি একা নই, আরও অনেকেই ঘটনাটা দেখেছিল। ফলে সবার মধ্যেই অদ্ভুত এক মৃত্যুভয় জাঁকিয়ে বসতে লাগলো। কানের মধ্যে বাজছিল ওদের দুজনের মৃত্যু চিৎকার। সকলেই মিলে ঠিক করলাম রাতটা জেগে কাটানো হবে, না হলে আবার যদি কোনো হাত এসে কাউকে টেনে নিয়ে চলে যায়। কিন্তু তা কি আর হয়? সময় কিভাবে এগিয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছিলাম না। একটা সময়ের পর সবার মধ্যে তন্দ্রাভাব এসে যায়। এদিকে জঙ্গলে শ্লীলতা পাল্লা দিয়ে বাড়ছে। হঠাৎ থপ থপ ভারী কিছু যেন হাঁটছে এমন শব্দ শুনতে পাই আমরা সবাই। তন্দ্রা কাঁদতে খেয়াল করি আগুনের দম ফুরিয়ে আসছে, আলো কমে গিয়েছে। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ আবার একটা আর্তনাদ শুনে আবার চমকে উঠলাম। চিৎকারটা শুনে প্রথমে ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম, যে কোনো দিকে তাকাতেই ভয় লাগছিল। তাও কোনো রকমে সেই কুয়োটার দিকে যেই না চাইলাম চোখ তুলে, আর যা দেখলাম তাতে হৃৎপিণ্ডটা বেরিয়ে আসার জোগাড়। মিশমিশে কালো অমানসিক কটা অবয়ব এগিয়ে আসছে। কেমন একটা আধা মানুষ আধা পশু টাইপ। মানুষের মতনই গোল মাথা, তাতে দুটো লাল চোখ জলজল করছে। হাতে পায়ে ভর দিয়ে এগিয়ে আসছে ওরা। মুখে ধারালো দাঁতের আভাস। দেখেই যে কারোর অন্তরাত্মা কেঁপে উঠবে। হঠাৎ খেয়াল করলাম পাশে থাকা রফিকদা কী সব যেন বিড়বিড় করছে, অনেকটা প্রলাপের মতো। আমি তার কাঁধ ধরে ধাক্কা দিতে যে আতঙ্কগ্রস্ত চোখে আমার দিকে
চেয়ে বলল, শয়তান, নরকে থাকা শয়তানেরা নরক থেকে উঠে আসছে, দেখতে পাচ্ছিস না? আর বাঁচতে দেবে না আমাদের, আর বাঁচতে পারবো না। আমি দেখলাম ততক্ষণে দুজন ওদের হাতের শিকার হয়েছে। প্রথমে যে ওদের দেখে চিৎকার করেছিল সে তো তৎক্ষণাৎ দৌড়ে পালাতে গিয়ে ওই অদ্ভুত প্রাণীটার কবলে পড়েছে। দেখলাম ওই প্রাণীটা নিজের মাথাটা তুলে ঘ্যাচ করে কামড়ে ধরল তার গলাটা। তারপর একটা হ্যাচকা টান, মুন্ডহীন হয়ে গেল দেহটা। আরও একটা প্রাণী এগিয়ে এসে শিকার করলো আরও একজনকে। মানুষ দুটোর শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো মাংসগুলো। গা গুলিয়ে উঠল, পেট থেকে বিমমিষা উঠে আসতে চাইল। কি বীভৎস দৃশ্য! জীবন্ত মানুষগুলো কাতরাচ্ছে যন্ত্রণায়, আর ওই প্রাণীগুলোর খুবলে খুবলে টেনে নিচ্ছে শরীর থেকে মাংস। হঠাৎ একটা ধাক্কা, স্তম্ভিত ফিরতে শুনলাম রফিকদা বলছে, পালা পালা। যে যেদিকে পারলাম ছুট দিতে লাগলাম উল্টো দিকের বনের ভেতরে। ওই কুয়ো থেকে আরও অমানসিক মূর্তি উঠে আসছিল। মাঝে জ্বলতে থাকা আগুন ততক্ষণে নিভে গিয়েছে। অন্ধকার জঙ্গলে দিকশূন্যভাবে ছুটে চলেছি। যে দিকটা পরিষ্কার করা হয়েছিল তার উল্টো দিকে ছুটে চলছি। অন্ধকারে কি জঙ্গলের মধ্যে দৌড়ানো যায়? কখনো গাছে ধাক্কা খেতে লাগলাম, কখনো বা পাথরে। পিছনে থপ থপ শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার আশপাশ দিয়ে আরও কিছু মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে আসছে। আবার কিছু মানুষের মৃত্যু আর্তনাদ, আর সাথে মাংস চিবিয়ে খাওয়ার গা গুলিয়ে ওঠা শব্দ। সব মিলিয়ে মনে হচ্ছিল পৃথিবীতে নয়, পৃথিবী থেকে বহু দূরে জীবন্ত নরকে এসে পৌঁছেছি আমি। দৌড়াতে দৌড়াতে হোঁচট খেলাম একটা, গড়িয়ে পড়তে লাগলাম কোথায় জানি। বুঝলাম হয়তো খুঁড়ে রাখা কোনো গর্তে পড়েছি। বেকায়দায় পড়ায় পিঠে চোট লাগে। অস্ফুট আর্তনাদ করে উঠেছিলাম। সময় লাগলো ধাতস্থ হতে। আমার আশেপাশে তখন আর কেউ নেই। মুহূর্তে মুহূর্তে ভেসে আসছে গগনবিদারী আর্তনাদ। এদিকে আমি সহজে উঠতে পারছি না। চিৎকার করলাম একবার, কেউ আছো? আমি এখানে পড়ে গিয়েছি, হেল্প করবে একটু? কিন্তু না, কেউ আসলো না। ছুটে যাওয়ার আওয়াজ পেলাম বটে, কিন্তু কেউ এলো না। কেই বা আসবে যেখানে নিজের প্রাণ বাঁচানোর সবার আগে দরকার। হাল ছেড়ে দিলাম আমি, কারণ ততক্ষণে আমি দেখতে পাচ্ছি দুটো জ্বলন্ত কয়লার টুকরো আমার দিকে এগিয়ে আসছে। অস্পষ্ট অবয়ব হলেও ওই থপথপ শব্দটা এগিয়ে আসছে আমার দিকে, ক্রমশ এগিয়ে আসছে, ক্রমশ। তারপর হঠাৎ থেমে গেল বলে ইন্দ্রের মুখ থেকে বেরিয়ে এলো প্রশ্নটা। কিন্তু মুহূর্তের বিরতি সৌরাঙ্ক বলল, জানি না। তা আপনি রাইটার নাকি ভাই? আমি যদি আজকাল অত বই টই পড়ার সময় পাই না, তবে আপনার যা ট্যালেন্ট দেখছি, আপনার বই তো পড়তেই হচ্ছে। বলুন দেখি কটা বইয়ের নাম? ইন্দ্রজিৎ দেখল ওর এই কথার পরেও সৌরাঙ্ক সেই স্থিরভাবে বসে রয়েছে। এই পুরো ঘটনাটা শুনতে শুনতে ইন্দ্রজিতের অস্বস্তি হচ্ছিল। আরে বাবা, একটা মানুষ পুরো শরীরটাকে স্থির রেখে কথা বলে কীভাবে? হ্যাঁ, যদি না তার প্যারালাইসিস থেকে থাকে। অন্যথায় একভাবে পাথরের মতন বসে কেউ এতগুলো কথা বলতে পারে? আর এত বীভৎস ঘটনা বর্ণনা দিচ্ছে, তাতে মুখে কোনো আতঙ্কের ছাপ নেই, অস্বস্তির ছাপ তো পড়ছেই না। এত নিষ্পৃহভাবে কেউ কিভাবে কথা বলতে পারে এমন সব ঘটনা? আর তাছাড়া কিংবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে শয়তান নরকের জীব তারা উঠে এসে মানুষ খাচ্ছে, এটা বিশ্বাস করতে হবে? সৌরাঙ্ক কোনো কথা বলল না বলে ইন্দ্র আবার খোঁচা দিল। কী হলো বলুন? সৌরাঙ্ক চোখের মণিটা ফুটলো, অর্থাৎ সৌরাঙ্ক ইন্দ্রর দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না দেখে ইন্দ্রজিৎ বলে উঠল, বর্তমান যুগে দাঁড়িয়ে আমাকে শয়তান নরক বিশ্বাস করতে হবে, তার থেকে ক্যানিবালিজম বিশ্বাস করাটা বেশি গ্রহণযোগ্য নয় কি? শয়তানের বাচ্চা নাকি মানুষকে খেয়েই চলে গেল, আর তোমাকে কি ওরা চুমু খেয়েছিল? এতগুলো কথার উত্তরে সৌরাঙ্কের মুখে শুধু হাসির বাঁকা রেখা ফুটল। বিরক্ত হলো ইন্দ্রজিৎ। না, সময় নষ্ট, সবটাই তো শোনা হলো। এবার বরং ছেলেটার মেডিকেল চেকআপের ব্যবস্থা করা দরকার। ছেলেটার কোনো মানসিক সমস্যা ছিল কি না তাও দেখতে হচ্ছে। ইন্দ্র আনমনে এই কথাগুলো ভেবে নিয়ে আরেকবার সৌরাঙ্কের দিকে তাকালো।
আবার একটু ভালো। আচ্ছা, ছেলেটা কি চোখের পাতাও ফেলে না নাকি? এসো এসো। সাদর সম্মাননাটি যার উদ্দেশ্যে করা হলো সে ইন্দ্রজিৎ, আর যিনি করলেন তিনি ফরেন্সিক এক্সপার্ট বিরূপক্ষ রক্ষী। আলতো হেসে ইন্দ্রর সামনে এসে দাঁড়ালো বিরূপক্ষে। এসব কি এনে দিয়েছো? হ্যাঁ, গোটা কেরিয়ারে এমন লাশ দেখিনি। আমার এক অ্যাসিস্ট্যান্ট তো ভিমলি খেল। ইন্দ্র জানতো এমন কিছু একটা শুনতে হবে। ও দুদিকে মাথা নাড়ল আনমনে। তারপর জিজ্ঞেস করলো, কি মনে হচ্ছে? কোনো বন্যজন্তুর কাজ? বাঘও এত নৃশংসভাবে খায় কি না সন্দেহ। নখের আঁচড়ে ট্রেস পেয়েছি, তবে কিসের তা বলতে পারছি না। এটা বলতে পারি, এদের মধ্যে কয়েকজনকে বেঁচে থাকতেই এদের খাওয়া হচ্ছিল। মৃত্যু যন্ত্রণা পুরোপুরি উপভোগ করেছে বলা যেতে পারে। এই দুটো মৃতদেহ দেখে তাই মনে হলো। বাকিগুলো দেহ না, মাংসের দলা আর হাড়গোড়, ছেঁড়া মুন্ডু দিয়ে জিক্স পাজল সলভ করে দিয়েছ। সরানোর ব্যবস্থা করো। এখানে এগুলোর মধ্যে আরও বেশিক্ষণ থাকলে আমি পটল তুলব। হেসে উত্তর দিল, ও ওকে স্যার। ইন্দ্র পকেট থেকে ফোন বের করে একজনকে ইনস্ট্রাকশন দিয়ে বেরোনোর জন্য করিডোরের দিকে এগোতে যাবে, হঠাৎ শুনতে পেল পেছন থেকে ডাক, দাঁড়াও। ইন্দ্র চমকে উঠেছিল রীতিমতো। চমকে পিছন ফিরতে দেখে সাদা কোটটা ছেড়ে এগিয়ে আসছে বিরূপক্ষ রক্ষী। তারপর পাশাপাশি হেঁটে এগোতে লাগলেন দুজনে। কি ব্যাপার হে? পুরো পিলে চমকে উঠেছিল মনে হচ্ছে। যেভাবে ভয় বিস্মিত চোখে তাকালে, একটা গভীর শ্বাস নিয়ে তা ছেড়ে তারপর বলল, আর বলবেন না। এই কি কেস যে এলো! একটা কনস্ট্রাকশন কাজ শুরু হবে জনবিহীন একটা জঙ্গলে, সেখানে এতগুলো মৃত্যু। তারপর যাও বা একটা প্রত্যক্ষদর্শী পেলাম, সে বলছে কী সব শয়তান নর। তারপর ছেলেটা কেমন একটা জানি, ওকে দেখলে আমার অস্বস্তি হচ্ছে। শয়তান নর আর ছেলেটা কেমন একটা মানে, আমার স্বাভাবিক লাগছে না ওকে। আচ্ছা স্যার, এটা ক্যানিবালিজম নয় তো? আপনার কি মনে হয়? ইন্দ্র, একটা লোক এতগুলো মানুষ খাবে এক রাতে? ইজ ইট পসিবল? আর তুমি যদি বলো এসব এক রাতের কাজ নয়, তবে কারোর না কারোর চোখে পড়বে, তাই নয় কি? তোমার থিওরি থেকে তো নরকের প্রাণীর থিওরি মেনে নেওয়া ভালো। স্যার, চলো সেই প্রত্যক্ষদর্শীকে দেখে আসি। যেখানে সৌরাঙ্গকে বসিয়ে রাখা হয়েছিল সেই ঘরটির সামনে যেতেই ইন্দ্রর ভ্রুতে ভাঁজ পড়ল। এরা কারা? দুজন মহিলা দাঁড়িয়ে, আর তাদের পাশে ইন্সপেক্টর সান্যাল দাঁড়িয়ে। কী ব্যাপার? ইন্দ্র জিজ্ঞেস করল। উত্তর দিল সান্যাল, স্যার, ওরা একটু সৌরাঙ্গকে দেখতে এসছে। আসলে স্যার, এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওর স্ত্রী মায়ের বড্ড চিন্তা হচ্ছে। এতবার অনুরোধ করলো আমায়, তাই স্যার যদি একবার দেখা করতে। এভাবে বিরূপক্ষ বলল, ও তো আর অপরাধী নয়, তাহলে দেখতে চাইছো না কেন? আর বসিয়েও বা রেখেছো কেন? ইন্দ্র বিরক্ত হলো। উফ, এর মধ্যেই লোকটা চেকআপের কথাটা ভুলে মেরে দিল নাকি? ইন্দ্র বিরূপক্ষর কানের কাছে মুখটা এনে বলল, চেকআপের কথাটা কি ভুলে গেলেন? ওনার মুখে কিছু একটা মনে পড়ার ভঙ্গি ফুটে উঠল। ইন্দ্র বলল, আগে ডক্টর রক্ষিতকে নিয়ে একবার সৌরাঙ্কের কাছে যাই, তারপর বরং আপনারা। সৌরাঙ্কের স্ত্রী এগিয়ে এসে বলল, প্লিজ স্যার, একবার একটু চোখের দেখা দেখি। দরকার হলে মা যাক, আমি যাব না। ইন্দ্র এবার একটু ভালো করে তাকালে সৌরাঙ্কের স্ত্রীর দিকে। মেয়েটির কণ্ঠস্বরে বেশ ব্যক্তিত্ব আছে। দীঘল চোখটা জলে ছলছল হলেও কণ্ঠস্বরে কোনো রকম কান্নার আভাস নেই। সাথে কথার টানে মিষ্টত্বও আছে। মনে মনে সৌরাঙ্কের পছন্দের প্রশংসা করল, আর নিজের কোনো গতি করতে পারল না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েটি আবার বলল, স্যার। ও যাবেন বলে একবার বিরূপক্ষের দিকে তাকালো। সে ইশারায় যাওয়ার পারমিশন দিলেও বলল, ঠিক আছে যান, বেশি সময় নেবেন না। বলে ঘড়ির দিকে চাইল একবার। এখন সন্ধে 7:30 বাজে। সেই সকালে ফোন পেয়ে পড়ি কি মরি করে তৈরি হয়ে সেই জঙ্গলে গেছিল। ফোনে শুধু এটুকু শুনেছিল, স্যার, ওই সুবর্ণরেখার তীরে যে জঙ্গলটা আছে ওখানে অনেকগুলো খুন হয়ে গেছে। আমরা রওনা দিচ্ছি, আপনিও আসুন। ফোনটা পেয়ে ও নিজে যে খুব কিছু বুঝেছিল তা না,
তখন ঘড়িতে 10:30 বাজে। গত রাতে নাইট ডিউটি করে সকালে ফিরছিল 1 ঘন্টা আগে। উপরমহলকে খবর দিয়েই তৎক্ষণাৎ আবার বেরিয়ে পড়েছিল। পৌঁছতে লেগেছিল ঘন্টা দেড়েক সময়। স্পটে গিয়ে শোনে ওখানে কনস্ট্রাকশনের যে কাজ শুরু হয়েছে তার জন্য যে গাছ কাটা হচ্ছিল, কাটা গাছের গুঁড়ি নেওয়ার জন্য পার্থসারথী দত্ত নামে একজন গাড়ি নিয়ে প্রথম বিভিন্ন জায়গায় ছিন্ন ভিন্ন লাশ, মুন্ড এসব দেখে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে থানায় গিয়ে খবর দেয়। তারপর থেকেই চলছেই, নার্ভের ওপর প্রেশার যাচ্ছে ভালোই আজ। বাড়ি যেতে পারলে শান্তি। মনে মনে এসব ভাবতে ভাবতেই দেখলো সৌরাঙ্কের মা বাইরে থেকেই দেখলো ছেলেকে ঘরে ঢুকলো না। উনি গেলে যদি দেরি হয়, তাই সৌরাঙ্কের স্ত্রী ওনাকে বাইরে রেখে ভিতরে ঢুকে গেল। সৌরাঙ্কের মা কাঁদতে কাঁদতে সরে গেল দরজার সামনে দিয়ে। পর্দার ফাঁক দিয়ে ইন্দ্র দেখল ও স্ত্রী সোজা দৌড়ে গিয়ে সৌরাঙ্ককে জড়িয়ে ধরেছে। কান্নার আওয়াজ পাচ্ছে ওরা বাইরের থেকে। ইন্দ্র জিজ্ঞেস করবে নাকি করবে না ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেলল, ওদের কি লাভ ম্যারেজ? প্রশ্নটা এই মুহূর্তে কেউ আশা করেননি। ইন্সপেক্টর সান্যাল ও সৌরাঙ্কের মা হাঁ করে ওর মুখের দিকে চেয়ে আছে দেখে বলল, আরে ওদের দেখে মনে হয়। সৌরাঙ্কের মা মাথা নাড়িয়ে সম্মতি জানালেন, অর্থাৎ প্রেম করে বিয়ে। তবে ইন্দ্র যে দেখল ও স্ত্রী ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরতে দেখে সৌরাঙ্কের একরকম নিরুদ্বেগ চোখে তাকালো। কেন? ওর তো স্ত্রীর জন্য ব্যাকুল হওয়া উচিত। ইন্দ্র এসব ভাবতে ভাবতেই পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে, তার থেকে একটা স্টিক বের করে ঠোঁটে দিল। দেশলাইটা ধরানোর আগে পর্দার ফাঁকে আরেকবার চোখ রাখতে যাবে। হঠাৎ গোটা বিল্ডিংয়ের লাইট অফ, পুরো করিডোর অন্ধকার। হালকা কিছু কান্না জড়ানো কথা ভেসে আসছিল, ওটা একটু থমকালো। হয়তো অন্ধকার হয়ে যাওয়ায় মেয়েটা চমকে গিয়েছে। সবাই এদিক ওদিক তাকাচ্ছে। কয়েক মুহূর্ত একদম দম বন্ধ করা নিঃশব্দে কাটল। হঠাৎ আকাশ বিদীর্ণ করা চিৎকারে কেঁপে উঠল থানা। তবে চিৎকারটা পূর্ণ হতে পারল না। কেউ যেন দমিয়ে দিল চিৎকারটাকে। চিৎকারটা শুনে ইন্দ্রও হার্ট লাফিয়ে উঠেছে। তৎক্ষণাৎ পর্দা সরিয়ে ঘরে ঢুকে পড়ে। পায়ের আওয়াজে বুঝল বাকি 3 জনও ঢুকছে। শুনতে পাচ্ছে আরও কিছু পায়ের শব্দ, যা ওই ঘরের দিকে এগিয়ে আসছে। তার মানে থানার বাকিরাও চিৎকার শুনে ছুটে আসছে। কিছু টর্চের রেখা ছুঁয়ে যাচ্ছে দরজার পাল্লাটাকে। আর সেই মুহূর্তে আলো জ্বলে উঠল ঘরে। ইন্দ্রর মনে হলো আলোটা না জ্বললেই হয়তো ভালো হতো। আরও একটা আর্তনাদ ওর পাশ থেকে উঠে এলো এবার। আর তারপরেই ধপ করে একটা শব্দ। ও না, তাকিয়েও বুঝলো সৌরাঙ্কের মা অজ্ঞান হয়ে গেছে। ইন্দ্র চোখ বুজে ফেলল। বিরূপাক্ষ রক্ষিত, যে কিনা মৃতদেহ নিয়েই কাজ করেন, তিনি অবধি শিউরে ওঠার একটা অস্পষ্ট আওয়াজ করে ইন্দ্রের এক হাত চেপে ধরলেন। মেঝেতে ছটপট করছে একটা দস্যুমুণ্ড ছিন্ন দেহ। তার গলা থেকে কেউ ছিঁড়ে নিয়েছে মাথাটা, মুন্ডটা একপাশে পড়ে। তাতে দীঘল চোখটা যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। গাঢ় কালচে লাল রক্তের ধারা লাভার মতো গড়িয়ে ছড়িয়ে পড়েছে ঘরটায়। ইন্দ্র চোখ বোঝার আগেই দেখেছে মেয়েটির ঘাড়ের কাছটায় এক খাবলা মাংস যেন সুনিপুণভাবে তুলে নিয়েছে কেউ। আর চেয়ারে সৌরাঙ্ক একভাবেই বসে। তবে কেউ যদি উপরের দিকেও তাকাতো তবে আরও একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেত। একটা কালো ছায়া ঘরের ছাদের ঠিক মাঝখানটায় জড়ো হয়েছে। দুটো লাল ফুটকি রয়েছে ওই জমাট বাঁধা ছায়ার দলার মধ্যে। ওই কালো ছায়ার মধ্যে থেকেই বৃষ্টির ফোঁটার মতো 2 ফোঁটা রক্ত ঝরে পড়ল নিচের গড়াতে থাকা রক্তধারার মধ্যে। ক্রমশ নরকের জীবেরা 2য় অধ্যায় সমাপ্ত। খুব শিগগিরই আপনাদের সামনে 3য় অধ্যায় নিয়ে আসছি। গল্পটি যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।